আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সবুজ জামা যে কবিতাটি রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত, এই সবুজ জামা কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো। সুতরাং তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে, তোমরা এখান থেকে প্রশ্নগুলির উত্তর বুঝে নিতে পারো বা তোমরা খাতায় লিখেও নিতে পারো। তো আমি শুরু করার আগে একটা কথাই বলবো, সবুজ জামা কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তর করার আগে তোমরা অবশ্যই সবুজ জামা কবিতাটিকে আগে ভালো করে পড়ে নেবে এবং কবিতাটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তুটা ভালো করে বুঝে নেবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে আরও সুবিধা হবে। তো সবুজ জামা কবিতার পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ, এটার আগেই একটি ভিডিও প্রকাশিত হয়েছে আমার চ্যানেলে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা অবশ্যই সবুজ জামা কবিতা পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো, বা আরএস বেঙ্গলি ক্লাসরুম এর প্লে লিস্টে গিয়ে অষ্টম শ্রেণীর যে প্লে লিস্ট সেখান থেকে তোমরা সবুজ জামা কবিতার পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে আমি শুরু করব আজকের মূল ভিডিও, সবুজ জামা কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। দেখো, সবুজ জামা কবিতাটির লেখককে বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের অনুশীলনীতে একের এক দাগে প্রশ্ন করা হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো এটার উত্তর হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 সালের 2রা সেপ্টেম্বর। বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। একের দুই দাগের প্রশ্ন, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম ভিয়েতনাম, ভারতবর্ষ প্রভৃতি। তো কাব্যগ্রন্থের নাম যখন লিখবে অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে রাখবে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম ভিয়েতনাম, ভারতবর্ষ প্রভৃতি। এরপর দুয়ের দাগের আমাদের প্রশ্ন বলেছে কি, দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু আমাদের একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। আমাদের অনেকের ধারণা রয়েছে যে উঁচু ক্লাসে উঠলে খাতা ভরে লিখলেই নাম্বার পাওয়া যায়, বেশি বেশি করে লিখতে হবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের প্রশ্নের ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবেই আমাদের উত্তর করতে হবে। তো আমাদের বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে তুমি একটি বাক্যে লিখতে পারো বা হাইস্ট হলে দুটি বাক্য বা গুছিয়ে খুব কম শব্দের মধ্যে কম বাক্যের মধ্যে লিখতে হবে। তো দুয়ের এক দাগ, তোতাইবাবুর সবুজ জামা চাই কেন, এটা হচ্ছে দুয়ের এক দাগের প্রশ্ন। তো এর উত্তর হবে গাছেরা সবুজ জামা পরে তাই তোতাইবাবুরও সবুজ জামা চাই। গাছেরা সবুজ জামা পরে তাই তোতাইবাবুরও সবুজ জামা চাই। এখানে সবুজ জামা চাওয়ার অর্থ গাছের মতো অফুরন্ত প্রাণ শক্তিকে চাওয়া। গাছের মতো অফুরন্ত প্রাণ শক্তিকে চাওয়া। তারপরে দেখো দুয়ের দুই দাগের প্রশ্ন, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে। এটার উত্তর হবে সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে। সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে। এছাড়াও তোমরা এর সাথে আরও একটু জুড়ে দিতে পারো যে সবুজ গাছেরা বিভিন্ন রঙিন পতঙ্গ পছন্দ করে, যেমন প্রজাপতি। এরপর দুয়ের তিন দাগের প্রশ্ন, সবুজ জামা আসলে কি। এটার উত্তর হবে সবুজ জামা আসলে সবুজ প্রাণের তথা সরসতার প্রতীক। সবুজ জামা আসলে সবুজ প্রাণের তথা সরসতার প্রতীক। গাছের রং ও সবুজ এই অর্থে ব্যবহৃত হয়েছে। গাছের রং ও সবুজ এই অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সবুজ জামা, এখানে গাছের পাতার রং যেমন সবুজ, তেমনি এই সবুজ যেন সবুজ প্রাণের এবং সরসতার প্রতীক হয়ে উঠেছে আলোচ্য কবিতায়। দুয়ের চার দাগ, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। এখানে কোন খেলার কথা বলা হয়েছে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে কবিতায়। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাই দেখে কবিতার শিশুটিও খেলার ছলে এক পায়ে দাঁড়াতে চায়। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাই দেখে কবিতার শিশুটিও খেলার ছলে এক পায়ে দাঁড়াতে চায়। এখানে শিশুটির খেলার ছলে এক পায়ে দাঁড়ানোর খেলার কথা বলা হয়েছে। এখানে শিশুটির খেলার ছলে এক পায়ে দাঁড়ানোর খেলার কথা বলা হয়েছে। দেখো, গাছেরা যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং গাছের গায়ে প্রজাপতি এসে বসে, নানান রকম কীট পতঙ্গ এসে গাছের গায়ে বসে, এটা যেন কবিতার শিশুটির একটা খেলা বলে মনে হয়েছে এবং সেও খেলার ছলে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এমনটি তার ইচ্ছা।
দেখো কবিতার যে ছবিটি রয়েছে সেটা দেখলেই প্রশ্নের উত্তরটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। গাছেরা যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এই কবিতার যে শিশুটি রয়েছে তোতাই বাবু, সেও কি করতে চায়, সেও এরকম একটা পা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায় গাছের মতন। তাহলে কি হবে? তাহলে তার গায়ে নানান ফুল ঝরে পড়বে, প্রজাপতি এসে বসবে, এটাই তার ইচ্ছা। এরপরে 2-এর 5 দাগের প্রশ্ন, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? এটার উত্তর হবে তোতাই সবুজ জামা পরলে তার গায়ে রঙিন প্রজাপতি এসে বসবে। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে রঙিন প্রজাপতি এসে বসবে, কোলে ঝরে পড়বে লাল নীল ফুল। এখানে ঝরে বানান হবে বয়শূন্য র। কোলে ঝরে পড়বে লাল নীল ফুল। আরেকবার বলি, তোতাই সবুজ জামা পরলে তার গায়ে রঙিন প্রজাপতি এসে বসবে, কোলে ঝরে পড়বে লাল নীল ফুল। এরপরে আমাদের বলেছে যে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে, এটা একটু বর্ণনাধর্মী প্রশ্ন। এখানে বলা হয়েছে 3-এর 1 দাগে, দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। এটা আমাদের একটা কবিতার অংশ তুলে ধরা হয়েছে, এটা কিন্তু প্রশ্ন নয়। এবার এই অংশ থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে, দেখা যাক কি প্রশ্ন। এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না, এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়, অর্থাৎ এই যেনর মতন আর কি কি শব্দ দিয়ে একই অর্থ প্রকাশ করা যায়। এবার আমরা 3-এর 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নেব। যেন একটি অব্যয় পদ, এটি অনুমান বা কল্পনা অর্থে ব্যবহৃত হয়। যেন একটি অব্যয় পদ, এটি অনুমান বা কল্পনা অর্থে ব্যবহৃত হয়। আলোচ্য উদ্ধৃতিটিতে যেন শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ, আলোচ্য উদ্ধৃতিটিতে যেন শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ কবিতার শিশুটি গাছের সৌন্দর্য দেখে আপ্লুত হচ্ছে। কবিতার শিশুটি গাছের সৌন্দর্য দেখে আপ্লুত হচ্ছে। সে গাছের মতো সজীব প্রাণ শক্তিতে পরিপূর্ণ পরোপকারী হতে চাইছে। সে গাছের মতো সজীব প্রাণ শক্তিতে পরিপূর্ণ পরোপকারী হতে চাইছে। কিন্তু সমাজে দাদুর মতো শ্রেণীর প্রতিনিধিরা নির্বিচারে প্রকৃতির গাছ কাটা, পৃথিবী থেকে সবুজের ধ্বংস সাধন যেন দেখেও দেখতে পান না। নির্বিচারে প্রকৃতির গাছ কাটা, পৃথিবী থেকে সবুজের ধ্বংস সাধন যেন দেখেও দেখতে পান না। তারা যেন এটিকে সহজে মেনে নিয়েছেন। এ ব্যাপারে তাদের চোখে যেন মিথ্যা অন্ধত্বের চশমা আটা। দাদু যে গাছের ধ্বংস সাধন চোখে দেখে না, এমনই অনুমান কবিতার শিশুটির। দাদু যে গাছের ধ্বংস সাধন চোখে দেখে না, এমনই অনুমান কবিতার শিশুটির। সেই অর্থেই যেন শব্দটি ব্যবহৃত হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এই রকম আর হয়তো, কি রকম প্রভৃতি শব্দ দিয়ে একই কাজ করা যায়, অর্থাৎ যেন শব্দের মতো আর কি কি শব্দ দিয়ে একই রকমের কাজ করা যায়। এই রকম আর হয়তো, কি রকম প্রভৃতি শব্দ দিয়ে একই কাজ করা যায়। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে দাদু হয়তো চশমা ছাড়া চোখে দেখে না। দেখো একই অর্থ প্রকাশিত হচ্ছে। দাদু যেন কিরকম, চশমা ছাড়া চোখে দেখে না, এটাও দেখো একই অর্থ প্রকাশিত হচ্ছে। এরপর 3-এর 2 দাগের প্রশ্ন, সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে আসলে কবি কবিতার কোন অর্থ প্রকাশিত করতে চাইছেন পাঠকদের সামনে, তার উত্তর লিখতে হবে। তো এর উত্তর হবে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তোতাইয়ের মতো নবপ্রজন্মের মনে সবুজের প্রতি টান আসুক। তোতাইয়ের মতো নবপ্রজন্মের মনে সবুজের প্রতি টান আসুক,
তাদের শিশুকাল থেকেই বর্তমানের ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় না নামিয়ে তাদেরকে প্রকৃতির সাথে মিশতে দেওয়া হোক, খেলতে দেওয়া হোক, তবেই তারা প্রকৃতির মতো উদার, মহানুভব, পরোপকারী হয়ে উঠবে। ফুল যেমন বাতাসে সুগন্ধ ছড়ায়, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা সেই শিশুদের কর্মপ্রচেষ্টাও সমাজ ও জগৎকে সুরভিত করবে। মাধুর্যে ভরিয়ে তুলবে সমস্ত পৃথিবীকে। দেখো, এই প্রশ্নটার উত্তরের অর্থটা অনেকটা এরকম যে কবি আসলে কি বোঝাতে চাইছেন। তোতাই হচ্ছে সেই সমস্ত শিশু শ্রেণীর প্রতীক যারা শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ না থেকে তারা প্রকৃতির সাথে মিশতে চায়, যারা গাছের মতন হতে চায়, অর্থাৎ তারা প্রকৃতির সাথে মিশে বড় হতে চায়, প্রকৃতির সাথে খেলতে চায়। তো সেই সমস্ত শিশুদের প্রকৃতির সাথে মিশতে দেওয়া উচিত, কারণ প্রকৃতির সাথে মিশতে পারলেই তারা প্রকৃতির মতন উদার, প্রকৃতির মতন মহানুভব হয়ে উঠতে পারবে। গাছের যেমন ফুলের সুগন্ধ বাতাসকে সুরভিত করে, তেমনি এই সমস্ত প্রকৃতিতে বেড়ে ওঠা শিশুদের মন এতটাই ভালো হবে যাদের কর্মের মাধ্যমে সমাজের কল্যাণই হবে। তাই কবি এখানে বলছেন। দেখো, 4 দাগে আমাদের কি বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-এর 1 দাগে আমাদের বলা হয়েছে স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকমের আরও 2টি শব্দ লেখো। তো এটার উত্তর কি হবে? আমাদের স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা দিতে বলেছে এবং এই রকম আরও 2টি শব্দ লিখতে বলেছে। আসলে এই যে স্কুল শব্দটা রস্যই দন্তে শয়কয় রস্যু ল, স্কুল, এটা আসল শব্দটা হচ্ছে স্কুল। এই স্কুল শব্দটার থেকে এসেছে স্কুল শব্দটা। এই স্কুল শব্দটা যেহেতু অনেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এর জন্য তারা স্কুল বলে। তো এখানে স্কুলের আগে রস্যই ধ্বনির আগমন ঘটে। স্কুলের আগে কি রস্যই ধ্বনির আগমন ঘটে, এটাকে বলা হয় স্বরের আগমন, অর্থাৎ এই রস্যই স্বরটার আগমন ঘটছে কোথায়? শব্দের প্রথমে। এর জন্য এটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। তোমাদের অতটা লিখতে হবে না, তোমরা শুধু বোঝো যে একটা রস্যই ধ্বনির আগমন ঘটছে। যেহেতু আগে শব্দের আগে আগমনটা ঘটছে, এর জন্য এটা হচ্ছে আদি স্বরাগম। তোমরা শুধুমাত্র ধ্বনির আগমনও বলতে পারো। তো এটা উচ্চারণের সুবিধার জন্য এরকম ধ্বনির আগমন ঘটে থাকে, বা ছন্দের প্রয়োজনেও এই ধরনের ধ্বনির আগমন ঘটে থাকে। তো স্কুল শব্দটা এসেছে স্কুল শব্দ থেকে। এখানে রস্যই ধ্বনির আগমন ঘটেছে শব্দের আদিতে। এটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। এটাকে কি বলা হচ্ছে? আদি স্বরাগম। দেখো, এই রকমের আরো 2টো শব্দ আমরা লিখবো, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে স্টেশন। দেখো, স্ত্রী শব্দটি থেকে আবার কি এসেছে? স্ত্রী শব্দটি থেকে কি এসেছে? স্ত্রী। তো এখানেও রস্যই ধ্বনির আগমন ঘটেছে, এটাও কিন্তু আদি স্বরাগমের উদাহরণ। আমি তোমাদের সুবিধার জন্য শুধুমাত্র আদি স্বরাগমটাই রাখছি, অর্থাৎ শব্দের আদিতে স্বরধ্বনির আগমন। তো স্টেশন থেকে আরো একটি শব্দ কি এসেছে? স্টেশন থেকে এসেছে স্টেশন। এখানেও কিন্তু রস্যই ধ্বনিটা শব্দের আগে আগমন ঘটেছে, এটাও এখানে রস্যই ধ্বনির আগমন ঘটেছে, এটাও আদি স্বরাগম। তোমরা ব্র্যাকেটে বা পাশে বা নিচে লিখে নেবে কি এই আদি স্বরাগম। এটার নিচেও লিখবে আদি স্বরাগম, এটার নিচেও লিখবে কি আদি স্বরাগম, অর্থাৎ শব্দের আদিতে, অর্থাৎ শব্দের আগে স্বরের আগমন। আমাদের 4-এর 2 দাগের প্রশ্নে আমাদের বলা হয়েছে চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত 3টি বাক্য লেখো। তো চোখ শব্দটিকে আমাদের আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। তো এটার উত্তর কি হবে? তো 4-এর 2 দাগের উত্তরগুলো লিখে নাও। চোখ আমি প্রথমে ইন্দ্রিয় অর্থে ব্যবহার করছি। চোখকে আমি কি আমাদের ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়র একটি ইন্দ্রিয় হিসেবে ব্যবহার করছি, তো সেটা দিয়ে বাক্য রচনা। অনিকের 2 চোখ ভরে জল এলো। তারপরে চোখ, এই চোখ শব্দটিকে আমি নজর অর্থে ব্যবহার
ব্যবহার করছি। শিশুটিকে চোখে চোখে রেখো, শিশুটিকে চোখে চোখে রেখো, তারপরে চোখ শব্দটিকে আমি জ্ঞান লাভ অর্থে ব্যবহার করছি। শিক্ষক মহাশয় ভুলটা ধরিয়ে আমার চোখ খুলে দিয়েছেন, শিক্ষক মহাশয় ভুলটা ধরিয়ে আমার চোখ খুলে দিয়েছেন। তো এটাই ছিল অষ্টম শ্রেণীর সবুজ জামা কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।